শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম। বুমরার বিধ্বংসী বোলিংয়ে টি-20 ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড গড়ে জয় ভারতীয় ক্রিকেট টিমের। অপরদিকে বালি মাফিয়াদের দৌরাত্ম্য, পুলিশ কনস্টেবলকে খুন করলেন বালি মাফিয়া। অপরদিকে বাংলার কপালে জুটল মাত্র দুজন প্রতিমন্ত্রী। কোন দপ্তর বন্টন করা হচ্ছে বাংলার দুই প্রতিমন্ত্রীকে? কে হলেন বাংলা থেকে মন্ত্রী, জানাবো আপনাদেরকে। লোকসভা নির্বাচন মিটতে রাজ্য চালু হলো বিনামূল্যে বাস পরিষেবা। বিলি করা হচ্ছে হ্যাপি কার্ড। 23 লক্ষ মানুষ বিনামূল্যে পাচ্ছেন এবারে বাস পরিষেবা। অপরদিকে তৃণমূলের পরাজিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের ওপর প্রবল ক্ষুব্ধ মমতা ব্যানার্জি। বৈঠকে জানালেন তিনি, উল্টো চ্যালেঞ্জ ছুড়লেন এবার দেবাংশু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ চলাকালীন কাশ্মীরে পুণ্যার্থীদের গাড়িতে জঙ্গি হামলা, বাস গড়িয়ে খাদে, মৃত ইতিমধ্যে 10। অপরদিকে বড় বড় জ্ঞান দিচ্ছেন, নাম না করে এবার দিলীপ ঘোষকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। ঈদ উপলক্ষে বাতিল বাংলাদেশের সঙ্গে ভারতের সমস্ত রেল পরিষেবা। মৈত্রী বন্দর মিতালি এক্সপ্রেস ট্রেন পরিষেবা একেবারে বাতিল। মন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। বাংলার বিজেপি রাজ্য সভাপতি হচ্ছেন শুভেন্দু অধিকারী, না দিলীপ ঘোষ। জল্পনা তুঙ্গে উঠে এলো দুটি নাম। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, কমলা সতর্কবার্তা জারি। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ খবর থাকছে আপনাদের জন্য। মোট 20টি সংবাদ থাকছে আপনাদের জন্য, পৌঁছে দেবো একেবারে সরাসরি। দেখতে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলো নিয়মিত দেখবার জন্য। ইতিমধ্যে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাথে শপথ নিলেন 72 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এনডিএর শরিক বিশেষ করে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল কটি করে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদ পেলেন? কে কোন পদ পেলেন বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। জানা গিয়েছে 5 জন পূর্ণমন্ত্রী এবং 6 জন প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে এনডিএর সহযোগী দলগুলিকে। তবে তাৎপর্যপূর্ণভাবে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির কেউ মন্ত্রী হিসেবে শপথ নেননি রবিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য হিসেবে রবিবার শপথ নেওয়া 30 জন পূর্ণমন্ত্রীর মধ্যে বিজেপির 25 জন। এদের মধ্যে গুজরাট থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ এস জয়শঙ্কর, শাকিন, তামিলনাড়ুর নির্মলা সীতারামন, হিমাচল প্রদেশের নেতা, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রয়েছেন রাজস্থানের অশ্বিনী বৈষ্ণব, পাঞ্জাবের হরদীপ সিং পুরী। লোকসভা সাংসদদের মধ্যে উত্তরপ্রদেশের রাজনাথ সিং, গুজরাটের অমিত শাহ, মনসুখ মান্ডব্য, সিআর পাটিল, মহারাষ্ট্রের নীতিন গডকরি, পীযূষ গোয়েল, অসমের সর্বানন্দ সোনোয়াল, কর্ণাটকের প্রহ্লাদ যোশী, হরিয়ানার মনোহর লাল খট্টর, ওড়িশার ধর্মেন্দ্র প্রধান, জিএ লোরা, মধ্যপ্রদেশের বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান, রাজস্থানের ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, বিহারের গিরিরাজ সিং, ঝাড়খণ্ডের অন্নপূর্ণা দেবী এবং তেলেঙ্গানার জি কিষাণ রেড্ডি। আপনাদেরকে জানিয়ে রাখি, সহযোগী দলের 5 পূর্ণমন্ত্রীর তালিকায় তেলেগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দলকে দেওয়া হয়েছে কিঞ্জারাপু রামমোহন নাইডুকে পূর্ণমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউ নীতিশ কুমারের দলকে দেওয়া হয়েছে পূর্ণমন্ত্রীর পদ। সেই পূর্ণমন্ত্রীর পদ পেয়েছেন রাজীব রঞ্জন সিং। জনতা দল সেকুলার জেডিএস এর পূর্ণমন্ত্রী হয়েছেন এইচডি কুমার স্বামী। লোক জনশক্তি পার্টি রামবিলাস এর পূর্ণমন্ত্রী হয়েছেন চিরাগ পাসোয়ান। হিন্দুস্তান আওয়াম মোর্চা এর পূর্ণমন্ত্রী হয়েছেন জিতন রাম মাঝি। অর্থাৎ আপাতত নীতিশ কুমারের দল, চন্দ্রবাবু নাইডুর দল 1 জন করে পূর্ণমন্ত্রী পেলেন। এছাড়াও এনডিএর শরিক দলগুলিকে 6 জন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিজেপি থেকে প্রতিমন্ত্রী হয়েছেন 35 জন। তার মধ্যে পশ্চিমবঙ্গের শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার রয়েছেন। বাংলার মন্ত্রী কমে হলো 2। বাংলার কপালে জুটল মাত্র 2 জন প্রতিমন্ত্রী। কোন কোন দপ্তরে দায়িত্ব পাচ্ছেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর? কৌতূহল বঙ্গ রাজনীতিতে। রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন 2 জন, কিন্তু শপথ নিলেও তাদের দপ্তর সম্পর্কে জানানো হয়নি। সূত্রের খবর, মঙ্গলবার ক্যাবিনেট মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে। তবে তার আগে বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্যে কোন কোন দপ্তরের মন্ত্রী পেতে চলেছে তা নিয়ে। প্রসঙ্গত, এর আগে নিশীথ প্রামাণিক ছাড়া বাংলা কখনোই তেমন প্রথম সারির গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রী পায়নি, পূর্ণমন্ত্রী তো পায়নি। তবে বঙ্গ বিজেপির একাংশ মনে করছে, যেহেতু 2026 সালে বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, তাই রাজ্য থেকে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হবে এ 2 জনকে। এবছর রেল পরিষেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবাংলা এবং কেন্দ্রেও। সে কথা মাথায় রেখে কেউ কেউ বলছেন বাংলা রেল প্রতিমন্ত্রী পেতে চলেছে এবার। সবটা স্পষ্ট হবে মঙ্গলবার।
সেই সঙ্গে জানা যাচ্ছে বিজেপির এমন 20 জন রয়েছেন যারা এবার মন্ত্রিত্ব পেলেন না। সেই 20 জনকে 2019 সালে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তারা। এদের মধ্যে আবার এমন অনেকে রয়েছেন যারা 2024 সালের এবারের লোকসভা নির্বাচনে জিততেও পারেননি। বাদ পড়া মন্ত্রীদের তালিকায় রয়েছেন স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, অজয় ভাট, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, মীনাক্ষী লেখি, রাজকুমার, রঞ্জন সিং, জেনারেল VKC সিং, RK সিং, অর্জুন মুন্ডা, রাজীব চন্দ্রশেখর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা, ভারতী পানোয়ার, অশ্বিনী চৌবে, রাও সাহেব দানভে, কপিল পাতিল, নারায়ণ রানে ও ভগবত কালারের মতো অনেক হেভিওয়েট নেতামন্ত্রী এবার মন্ত্রিত্ব পেলেন না। অপরদিকে বন্ধু মেলোনির আমন্ত্রণে সাড়া, শপথ নেবার পরেই ইতালি উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উড়ে যাচ্ছেন তিনি ইতালি। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আর্জিতে সাড়া দিয়ে G7 সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ইতালি যাচ্ছেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে মোদীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন মেলোনি। জানা গিয়েছে সে দেশের 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 13 থেকে 15 জুন হতে চলা G7 সম্মেলনে যোগ দেবেন তিনি। অপরদিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেবার সময়ই কাশ্মীরে পুণ্যার্থীদের গাড়িতে জঙ্গি হামলা ভয়াবহ। বাস গড়িয়ে খাদে পড়ে মৃত ইতিমধ্যে 10, জখম বহু। ভোট মিটতেই জম্মু কাশ্মীরে জঙ্গি হানা। রবিবার রিয়াসি জেলার একটি মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, জখম বহু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিব খোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের ওই বাসটি। সেই সময় হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে খাদে পড়ে যায়, যার জেরে সাথে সাথে 10 জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পশ্চিম বাংলা রাজ্য থেকে প্রতিমন্ত্রী হলেন 2 জন, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। ইতিমধ্যে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। সুকান্ত মজুমদারকে এবার মন্ত্রী হওয়ার কারণে সেই পদ ছাড়তে হচ্ছে এবং রাজ্য বিজেপি সভাপতির পদে আসছে কে, সে নিয়ে শুরু হয়েছে জল্পনা। উঠে আসছে 2টি গুরুত্বপূর্ণ নাম। প্রসঙ্গত, দিলীপ ঘোষের জায়গায় 2021 সালে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল সুকান্ত মজুমদারকে। তবে এবার বঙ্গ বিজেপিতে সুকান্ত জমানা শেষ হতে চলেছে, কারণ তিনি পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদ। সুকান্ত মজুমদার মন্ত্রী হতে ইতিমধ্যে জল্পনা ছড়িয়েছে রাজ্য জুড়ে। রাজ্য বিজেপির সম্ভাব্য সভাপতির নাম নিয়ে তালিকায় উঠে আসছে 2টি গুরুত্বপূর্ণ নাম। একটি শুভেন্দু অধিকারী, অন্যদিকে উঠে আসছে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম। কারণ একসময় নেতৃত্ব দিয়ে দলকে টেনে তুলেছিলেন দিলীপ ঘোষ। এদিকে শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি পদে বসেন, সেক্ষেত্রে অন্য একজনকে বসতে হবে বিরোধী দলনেতার পদে। সূত্রের খবর, দিলীপ ঘোষকে আবার তার গড় ফিরিয়ে দেওয়া হচ্ছে। জুন মালিয়া সাংসদ হওয়ায় তার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেখানে দিলীপ ঘোষ ফের বিজেপির প্রার্থী হতে পারেন বলেও জল্পনা গেরুয়া শিবিরে। অর্থাৎ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় আপাতত একগুচ্ছ রদবদল হতে চলেছে বঙ্গ বিজেপিতে। অতীত জানে না আর বড় বড় জ্ঞান দিচ্ছে, নাম না করে এবার দিলীপ ঘোষকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে অন্তর্দ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। জেতা কেন্দ্র থেকে সরানোর পর প্রথমবারের জন্য হার হজম করতে হয়েছে দিলীপ ঘোষকে, তাও সেটা বিরাট বড় ব্যবধানে। জানিয়ে রাজ্য নেতৃত্বকে বারবার নিশানা করেছেন তিনি। জানিয়েছেন, আমাকে পরাজিত করবার পিছনে বড় চক্রান্ত করা হয়েছে, তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে শুভেন্দু অধিকারীর দিকে, সেটা কিন্তু স্পষ্ট। এবার নাম না করে দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিরাট বড় হার। বঙ্গে মাত্র 12টি আসন এসেছে বিজেপির ঝুলিতে। নিয়ে বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। বারবার দাবি করেছেন পুরনোদের গুরুত্ব না দেবার ফল ভুগিয়েছে দলীয় নেতৃত্ব। শনিবার সেই বিতর্কের ঘি ঢালে দিলীপ ঘোষের একটি পোস্ট। লেখেন, ওল্ড ইজ গোল্ড। শুধু এখানেই থামেননি, বলেন যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনের দিকে তাকাতে হয় পুরনো কর্মীদের চাঙ্গা করতে। যারা বিজেপিকে জিতিয়েছেন তাদের সঙ্গে নিতে হয়, সেটা ভুলে গেলে তো দলের বিপর্যয় হবে অবশ্যই। নাম না করে দিলীপের বিরুদ্ধে এদিন তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। জানিয়েছেন, বিজেপি 2,35,00,000 ভোট পেয়েছে রাজ্যে, এটা ছোট বিষয় নয়। আর যারা এখন পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় অতীতটা কিছুই জানেন না। 2019 সালে আইপ্যাকও ছিল না, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না। আমি ঠিক পথেই চলছি, জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
মিটেছে ইতিমধ্যে লোকসভা নির্বাচন, এখন শিওরে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। লোকসভার ফল দেখে হরিয়ানায় প্রবল অস্বস্তিতে বিজেপি। তার মাঝেই সেখানকার বিজেপি সরকার নতুন প্রকল্পের ঘোষণা করল। বিনামূল্যে গরিবদের বাস পরিষেবা দেওয়ার কথা জানালো তারা। হরিয়ানা সরকার শুক্রবার থেকে রাজ্যে হ্যাপি কার্ড বিলি করতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি ঘোষণা করেছেন, ওই হ্যাপি কার্ডের মাধ্যমে রাজ্যের মানুষ বছরে 1000 কিলোমিটার পর্যন্ত রাস্তা একেবারে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। হরিয়ানার যে সমস্ত নাগরিকের বাৎসরিক আয় 1 লক্ষ টাকা কিংবা তার থেকে কম, তারা এই সুবিধে পাবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অন্নদয় পরিবার পরিবহন যোজনা। এখনও পর্যন্ত এই মুহূর্তে 59,708 জনের হাতে এই হ্যাপি কার্ড তুলে দেওয়া হয়েছে। মোট 23 লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধে পাবেন বলে জানা যাচ্ছে। এবারের লোকসভা নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ মমতা ব্যানার্জি বৈঠকে জানালেন, তাকে নির্বাচনী প্রচারের জন্য বেলা 12টার আগে পাওয়া যায়নি। ফেসবুক পোস্টে এসে রীতিমতো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ দেবাংশুর। দলের অভ্যন্তরীণ বৈঠকে মমতা ব্যানার্জি সমালোচনার মুখে পড়তে হয়েছিল তৃণমূলের 13 জন পরাজিত প্রার্থীর অন্যতম দেবাংশু ভট্টাচার্যকে। সূত্রের খবর, দেরি করে প্রচারে বেরোনো নিয়ে শনিবার নেত্রীর ক্ষোভের মুখে পড়েন দেবাংশু। আর রবিবার নিজের ফেসবুক পেজে দলনেত্রীর সেই বক্তব্যকে কার্যত চ্যালেঞ্জ করে নিজের পাগলের মতো কাজ করবার খতিয়ান দিলেন তমলুকের পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু। যা দেখে দলের অন্তরে অনেকেই বিস্মিত এবং বিরক্ত। তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন ওই পোস্ট দেখার পর নিজের বিরক্তি গোপন রাখেননি। তার মতে, নিজের ভালো চাইলে তরুণ দেবাংশু নেত্রীর কথা অনুধাবন করবার চেষ্টা করবেন। প্রসঙ্গত, শনিবারের বৈঠকে তৃণমূল নেত্রী বলেছিলেন, দেবাংশুর বয়সে তিনি সকাল 7টা থেকে রাস্তায় থাকতেন, বেলা 12টার সময় বেরোতেন না। তৃণমূল সূত্রে খবর, দলের কাছে তমলুক থেকে এই মর্মে অভিযোগ এসেছে মমতা ব্যানার্জির কাছে। অপরদিকে দেবাংশুর দাবি, তিনি যথাবিধি পরিশ্রম করেছেন, যথাসময়ে প্রচারে বেরিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতার কথায়, আমি দলের মুখপাত্র নই, তাই কোনো বিবৃতি দিতে পারবো না। কিন্তু দেবাংশু যা লিখেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল প্রমাণ করবার চেষ্টা করেছে ও। বাংলার প্রাপ্য কোটি কোটি বকেয়া টাকা মিটিয়ে দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদীকে আরজি অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী দেবের। তিনি এদিন জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য নরেন্দ্র মোদীকে অনেক অনেক শুভেচ্ছা। উনি দেশের প্রধানমন্ত্রী, পদটাকে আমি সম্মান করি। আমি চাই দেশ যেন সুস্থভাবে চলে আগামী দিনে। যেভাবে গত 10 বছর ধরে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলগুলিকে ভাঙবার জন্য, সেটা যেন আগামী 5 বছর না হয়। আরজি দীপক অধিকারী দেবের। মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে, প্রত্যেকটি দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। এরপরে ঘাটালের তারকা সাংসদের সংযোজন আর বাংলার যে বকেয়া কোটি কোটি টাকা প্রাপ্য রয়েছে পড়ে, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার হোক কিংবা 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটির যে টাকাগুলি আটকে রাখা হয়েছে, সেগুলি যেন মিটিয়ে দেওয়া হয়। এবার নরেন্দ্র মোদীজির কাছে আমার অনুরোধ, রাগ অভিমান দূরে সরিয়ে একজন প্রকৃত প্রধানমন্ত্রীর মতো যেন উনি এই কাজটা করেন। আরজি দেবের। চলছে টি20 ক্রিকেট বিশ্বকাপ। জাসপ্রীত বুমরার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড জয় ভারতীয় ক্রিকেট টিমের। এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুরুটা ভারতের জন্য একেবারেই ভালো হয়নি। বিরাট কোহলি মাত্র 4, রোহিত শর্মা মাত্র 3 রানে সাজঘরে ফিরে যান এদিন। তবে অক্ষর প্যাটেলকে নিয়ে পাল্টা লড়াই চালান ঋষভ পান্ত। দুইজনে মিলে তৃতীয় উইকেটে 39 রান যোগ করেন। এরপরেই নেমে আসে ভারতের ক্রিকেটে ব্যাটিং বিপর্যয়। 7 রানের ব্যবধানে 4 উইকেট হারায় ভারতীয় দল। 100 রানের গণ্ডি পার করার আগেই পড়ে যায় ভারতের 7টি উইকেট। পন্তকেও 42 রানে সাজঘরে ফেরান মোহাম্মদ আমির। তারপরের বলেই বোল্ড হয়ে যান রবীন্দ্র জাদেজা। শেষমেশ মাত্র 119 রানে 1 ওভার বাকি থাকতেই অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট টিম। নাসিম শাহ এবং হ্যারিস রাফ 3টি করে উইকেট নেন পাকিস্তানের তরফ থেকে। অপরদিকে বাবর আজমকে ফিরিয়ে ভারতীয় দলকে প্রথম সাফল্য এনে দেন জাসপ্রীত বুমরা। 26 রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। স্লিপে দুরন্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। কৃপণ বোলিং করেন এদিন হার্দিক পান্ডিয়া। 4 ওভারে মাত্র 24 রানের বিনিময়ে 2টি উইকেট নেন তারকা অলরাউন্ডার। সেট রিজওয়ান ফেরেন 31 রানে, তার উইকেটটি নেন জাসপ্রীত বুমরা। শেষমেশ 6 রানে ম্যাচ জিতে নেয় ভারত। 113 রানেই থামে পাকিস্তানের ইনিংস। টি20 ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এটি যুগ্মভাবে সবথেকে কম রানের পুঁজি নিয়ে জয়। অপরদিকে বিহার জুড়ে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। বালি মাফিয়াদের হাতে খুন হলেন বিহারের পুলিশ কনস্টেবল। দীপক কুমার।
রবিবার ঠিক ভোরবেলা ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদ জেলার মুশেপুর খৈরা গ্রামে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভোজপুর জেলার বাসিন্দা দীপককে রবিবার বেআইনি বালি পাচার রুখতে গিয়ে প্রাণ দিতে হয়। মুশেপুরে কর্তব্যরত ছিলেন ওই পুলিশ কনস্টেবল। একটি বালি বোঝাই ট্রাক্টরকে থামার নির্দেশ দেন ওই কনস্টেবল, কিন্তু ট্রাক্টরটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ট্রাক্টরটি রাস্তার পাশে রেখে চালক গা ঢাকা দেয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই পুলিশ কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করা হয়। দিদিকে বলো ধাঁচে এবার চালু হচ্ছে সরাসরি সায়নী। নির্বাচনে জিতে এলাকাবাসীর জন্য হেল্পলাইন নম্বর চালুর ভাবনা সাংসদের। উল্লেখ্য, 21-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেছিলেন দিদিকে বলো প্রকল্প। সেখানে সরকারের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করে সরাসরি সাধারণ মানুষ তাদের অভাব, অভিযোগ, সমস্যার কথা জানাতে পারতেন। এবার তৃণমূল সাংসদ সায়নী ঘোষ একই পথে হাঁটছেন। হেল্পলাইনের মাধ্যমে সরাসরি সাংসদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন এলাকাবাসী, জানাতে পারবেন তাদের অভাব, অভিযোগের কথা। অন্যদিকে বাজ পড়ে বিএসএফ জওয়ানের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায়। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খবর পাঠানো হচ্ছে জওয়ানের বাড়িতে। জানা গিয়েছে মৃতের নাম এস ওনাং সিং, মণিপুরের বাসিন্দা তিনি। দিনহাটার গীতালদহের খাদিজা হরিদাস এলাকায় ডিউটিতে ছিলেন ওই জওয়ান। গোটা দেশ জুড়ে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রত্যাশিত রেজাল্ট ফলাফল না করলেও ওড়িশায় এবার চমক দিয়েছে বিজেপি। প্রথমবার ওড়িশায় সরকার গড়ছে বিজেপি। 12 জুন শপথ গ্রহণ। এই প্রথমবার ওড়িশায় সরকার গড়ছে বিজেপি। ওড়িশায় নবীন যুগের অবসান ঘটেছে। সেই সঙ্গে ইতিমধ্যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নবীন পট্টনায়েক। প্রথমে ঠিক হয়েছিল 10 জুন অর্থাৎ প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের ঠিক পরের দিন শপথ গ্রহণ করবেন ওড়িশার মন্ত্রীরা। তবে জানা গেল দিন পিছিয়েছে দুদিন। 10 জুনের পরিবর্তে 12 জুন ওড়িশার বিজেপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরা শপথ নিচ্ছেন। কারণ হিসেবে জানা গিয়েছে, শপথ গ্রহণের পর দুদিন ব্যস্ত থাকবেন নরেন্দ্র মোদী। তার উপস্থিতি নিশ্চিত করতেই পিছিয়ে দেওয়া হলো শপথ গ্রহণ ওড়িশায়। অপরদিকে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী। শনিবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ছিল, তাতেই চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। বৈঠকে উপস্থিত সকল নির্বাচিত সাংসদরা তাতেই সিলমোহর দেন এদিন। ঈদ উপলক্ষে বাতিল হলো ভারত বাংলাদেশের মধ্যে পুরোপুরি ট্রেন পরিষেবা। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস পরিষেবা পুরোপুরি বাতিল হলো ঈদের জন্য। ঢাকা কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা নিউ জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেস, খুলনা কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস পরিষেবা পুরোপুরি বাতিল। 14 থেকে 22 জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস, 12 থেকে 20 জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেস, 16 থেকে 20 জুন পর্যন্ত মিতালি এক্সপ্রেস পরিষেবা বাতিল করা হয়েছে। বাংলাদেশে ঈদ উৎসবের পরে পুনরায় এই 3টি রেল পরিষেবা চালু করা হবে বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ। সর্বশেষে রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা দেখে নিচ্ছি এক নজরে। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের 2টো জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে। এই 2টো জেলায় আজকে কমলা সতর্কবার্তা জারি। 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হওয়া, কালবৈশাখী বজ্রপাতের সম্ভাবনা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3টি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এই জেলাগুলিতেও বজ্রপাত, তার সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আজকে বিক্ষিপ্তভাবে। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলি বাদ দিয়েও আজকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে পুরোপুরি শুকনো আবহাওয়া আজকে বিরাজ করবে দক্ষিণবঙ্গে। এছাড়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই অস্বস্তিকর ভ্যাপসা গরম, তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে। এছাড়াও কবে নাগাদ বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে সেটাও এখনও পর্যন্ত স্পষ্ট করে জানাতে পারছে না আবহাওয়া দপ্তর। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু স্বাভাবিক সময়ের 6 দিন আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে উত্তরবঙ্গে। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ সংবাদগুলি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।